নিজের মাঝে থাকলে রে মন সুখ ধরা দেয় আপনি এসে, খ্যাতি যশের লোভে পুড়ে ঘোরার আগে গাড়ি জুড়ে ক্ষতির জালে যাসনে ভেসে। পরের মানে হোসনে মানি আপন মনে হও সাবধানী, অসাবধানে হো চোট খাবি শেষে এসে অবশেষে, শেষে এসে অবশেষে। নিজের মাঝে থাকলে রে মন সুখ ধরা দেয় আপনি এসে, অসাবধানে হো চোট খাবি শেষে এসে অবশেষে, শেষে এসে অবশেষে, শেষে এসে অবশেষে। বাসলাম, আমার ভাড়াটিয়ার প্রবলেম শেষ। শেষ ফ্ল্যাটটাও মাজুর সাহেবকে ভাড়া দিয়ে দিলাম। মনটা বেশ ফুরফুরা লাগতেছে। আমার 3 জন ভাড়াটিয়াই পরিচয় দেওয়ার মতো। একজন নামকরা ডাক্তার, একজন ভালো ব্যবসায়ী, একজন চিত্রনায়িকা। হঠাৎ করে এই এলাকার মধ্যে আমার মান সম্মান বেড়ে যাইব। লোকে বলবে কবির সাহেব তার বাড়িতে বাসা বাসা লোককে ভাড়া দিয়েছে। কেন? এই যে চাকুরিজীবী ভদ্রলোক এসেছিলেন, তাকে ভাড়া দিলে কি ক্ষতি হতো? দেখে তো মনে হয়েছে ভদ্রলোক কত নিরীহ। আমার তো ভদ্রলোককে বেশ পছন্দ হয়েছে। চুপ করো, ভালো মন্দ তুমি কি বোঝো? চাকরিজীবীদের যে কত সমস্যা থাকবে তুমি জানো? কি সমস্যা? রহিম সাহেব ভাড়া দিয়েছে না? রহিম সাহেব একটা মানুষ, তার একটা বাড়ি, তার আবার ভাড়াটিয়া। তার সমস্যার কথা কি সে তোমাকে বলবে? কিসের সমস্যা? আরে বাবারে, চাকরিজীবীদের মেলার সমস্যা। সময় মতো ভাড়া দিতে পারে না বলে মালিকের সঙ্গে দিন রাত খ্যাচ করে, বেতনের টাকায় সংসার চলে না বলে পার্ট টাইম চাকরি করে। এরপরে রাত 11টা 12টা বাজে ঘরে ঢুকে, দরজা খোলার ঝামেলা। চাকুরিজীবীরাই বরং একটা শৃঙ্খলার মধ্যে থাকে। তারাই অফিস টাইমের পরে সময় মতো বাসায় ফেরে। হ্যাঁ, 2-1টা ব্যতিক্রম হতেই পারে। যারা টাইম টেবিল মেনে চলে তাগেও সমস্যা আছে। রাত 8টার মধ্যে খাইয়া দাইয়া ঘুমিয়ে পড়ে। বাড়িটারে আমার ভুতুরে বাড়ি মনে হবে, আর চোর ডাকাইতের চোখ আমার বাড়ির দিকে পড়বে। আর তাছাড়া এগো ভাড়া দিয়া আমার তো প্রেস্টিজ বাড়বে না। ভাড়াটিয়াদের দিয়ে তুমি আবার কিসের প্রেস্টিজ বাড়াতে চাও? শোনা, এই যে ডাক্তার সাহেবরা আমি ভাড়া দিছি, তাদের অনেকেই চিনি। আবার তার কারণে অনেকেই আমাকে চিনবে। তোমাকে চিনবে মানে? এইটা যদি বুঝতা তাহলে তো চাকরিজীবীর কথা বলতা না। ডাক্তার সাহেবরা যখন এসব খুঁজবে তখন লোকে বলবে তিনি কবির সাহেবের বাড়িতে থাকে। নায়িকার বেলাও একই কথা। সে যেমন অভিনয় দিয়া জনপ্রিয় হয়েছে, তেমনি তার এই বাড়িতে ভাড়া দিয়ে আমিও জনপ্রিয় হব। নায়িকা ললিতা বেগম কার বাড়িতে থাকে? কবির সাহেবের বাড়িতে। আর ব্যবসায়ী? এইখানে অবশ্য অন্য একটা কায়দা আছে। উনি একটা ব্যবসায়ী, আমিও একজন ছোটখাটো ব্যবসায়ী। ওনার সঙ্গে 5-10 জন ব্যবসায়ীর উঠা বসা আছে। উনার কারণে তাদের সঙ্গে আমারও পরিচয় ঘটবে। এইখানে পরিস্থিতির পাশাপাশি একটা ব্যবসায়িক সুবিধাও আছে। বুঝাইতে পারছি না? আবার বুঝামো? আমাকে বোঝাতে হবে না, তুমি বুঝলেই হবে। আমি যা করি বুঝাই করি, তুমি তো বোঝো না। ঠিকই বলেছো। আমি বুঝলে কি আর তোমার সঙ্গে সংসার করি? কি? হ্যাঁ, তুমি কি বাইরে যাচ্ছ? জি বাবা। এদিকে আসো। তোমাকে তো দেখি না। দেখি না মানে? কাল সকালে তুমি ওর সঙ্গে কথা বললে। দেখছ বাবা, কথাটা মুখ থেকে বাইর করতে পারলাম না, তার আগেই কাইডা নিল। আসলে বাবা, আমি বলতে চাইছিলাম কাল রাত্রের কথা। কাল রাত্রে তো তোমাকে দেখি নাই। তা তুমি বাবা কাল রাত্রে কি দেরি করে ফিরছো? জি বাবা, কাল রাত্রে একটু দেরি করে ফিরেছিলাম। তারপরেও তোমাদের বেডরুমে ওখানে গিয়েছিলাম, কিন্তু দরজার বাইরে থেকে তোমার এবং
মার যেরকম গলার আওয়াজ পেলাম তাতে আমার যাওয়ার সাহস হয়নি বাবা। দেখেছো, তোমার স্বভাবের কারণে আমার ছেলেটা পর্যন্ত আমার কাছে আসতে পারলো না। আমার কারণে? তুমি যদি তোমার দোষটা বুঝতে পারতা তাহলে আমার কারণে বলতা না। দেখেছিস খোকা, দেখেছিস তোর সামনে আমার সঙ্গে কেমন ব্যবহার করছে? এই জন্য তোকে বলি একটা বিয়ে কর, অন্তত কথা বলার একজন সঙ্গী তো পেতাম। হ্যাঁ, তুমি যে বাবা কেন বিবাহ করতে চাইতেছো না এটা আমি বুঝি না। আমি তো কে হরে কিছু বুঝাইতে পারি না, অন্তত বৌমা বুঝতো। সেই সকালে যাও রাত্রে ফিরো, বিয়ার কথা কইলে থম দিয়া থাকো। তোমার সমস্যার কথা তোমার মায়ে বুঝতে না পারে, আমি তো বুঝতাম। দেখেছিস খোকা? থামো তো মা। হ্যাঁ, হ্যাঁ রে থামাম। হ্যাঁ, কি যেন বলতেছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। আজকালকার পোলাপানগো তো কত বন্ধু বান্ধব থাকে, ঘরে এসে গল্প গুজব করে, সিনেমা দেখে। তোমারে তো কিছুই করতে দেখি না। সত্যি করে বলবো? সত্যিই তো বলবা। আসলে বাবা আমার বিয়ে করতে ইচ্ছে করে, ঝামেলা মনে হয় একটা স্বাধীন জীবন থেকে পরাধীন হয়ে যাওয়া। আর বন্ধু বান্ধবের কথা বলছো, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, কথা হয়, বাসায় এনে গল্প করতে হবে কেন? আজকাল ঢাকা শহরে গল্প করার জায়গার অভাব আছে নাকি? আর সিনেমার কথা বলছো, আজকাল এসব সিনেমা কেউ দেখে নাকি? আর টিভিতে যেসব ছবিগুলো চলে এগুলো কি সিনেমা? এগুলো নাটক, বলা যায় বড় নাটক। তুমিও তো বাবা একজন নায়িকাকে বাড়ি ভাড়া দিয়েছো, কখনো তার আসল চেহারা দেখলাম না, সবসময় মেকআপ নিয়ে থাকে, মনে হয় এই বুঝি অ্যাক্টিং করবে। সুতরাং আমাকে নিয়ে ভেবো না, আমি যেমন আছি ভালো আছি, তোমরা ভালো থাকো তাহলে আমি ভালো থাকো। আচ্ছা, আমারটা না বুঝো, পোলাটা বুঝছো তো, নাকি বুঝাইতে গিয়ে আবার ডাকু। এই দেখো, আর বুঝাইতে হয় নাই, পোলার নিচে ফিরাইছে। এই রহিমা, দরজাটা খুললে দে তো। খালি না বুঝতে পেছা। বেশি কথা বলার চুপ কর, তুমি থামো। আরে রাখো, খালি করে সারা দুপুর খালি জ্ঞানে দিয়া। আরে ডাক্তার সাহেব, ওয়ালাইকুম সালাম। বসেন বসেন বসেন। আসলে আপনার বাড়িটা ভাড়া নেবার পর যে আপনার সাথে তেমন আর দেখাই হয়নি। বুঝলি তো, আমাদের প্রফেশনটাই। আরে বুঝবো না মানে, ভিজিট দিয়ে সিরিয়াল পাওয়া যায় না, আর এমনি দেখা। কি যে বলেন, ডাক্তারি পেশাটা এরকম, রাত দিন বলে কোনো কথা নেই, কল আসলেই ছুটতে হয়। আশা করি আপনি কিছু মনে করবেন না। না না, মনে করার কি আছে? আমার বাড়িতে নাম করা ডাক্তার থাকে, এইটাই তো বড় পাওয়া। একটু চা বিস্কুট দেই? না না, আজ থাক, হাসপাতালে যেতে হবে, আরেকদিন সময় করে আসবো। আচ্ছা, আসি, আসসালামু ওয়ালাইকুম সালাম। খোকা, খোকা। আরে খোকা না, ডাক্তার সাহেব আসছিলেন। ও, কেন? তোমারে বইলে লাভ নাই, তুমি বুঝবা না। ম্যাডাম আপনি সময়, আমি তো শুটিংয়ে যাচ্ছি। ম্যাডাম 5টা মিনিট সময় দেন, আমাদের নেক্সট ফিল্মের শিডিউলটা ফাইনাল করে ফেলতাম। আমার কল ছিল 9টায়, এখন বাজে 1টা। এমনিতেই দেরি করে ফেলছি, ফোনের পর ফোন আসছে, পুরো ইউনিট আমার জন্য বসা। আর স্পটে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে দাঁড়াতে বাজে 3টা। আর আপনি তো জানেন ডে শিফটে আমি 4টার পরে কাজ করতে পারি। আপনি ভালো হয় রাত্র 12টার পরে আসেন, আমার সঙ্গে কথা বলে শিডিউলটা ঠিক করে নেবো, ঠিক আছে? ঠিক আছে, রাত 12টার সময় আসবো। হ্যাঁ। রাত 12টার সময় আবার আসবো। দোস্ত, একটা খবর শুনলাম। কি খবর?
তোর বাড়িতে নাকি নায়িকাকে ভাড়া দিছো? এটা নিশ্চিত তোর কাজ। তুই যে বলিস না আমি দেবো নায়িকাকে বাসা ভাড়া। শোন, আমি সব নাটক সিনেমার ধারের কাছে নেই, এটা হচ্ছে আমার বাবার কাজ। বাড়িতে পরিচিত লোকজন বাসা ভাড়া দিয়ে সে নাকি এলাকার মধ্যে একটা পরিচিত লাভ করবে। এবার বোঝ। আর বাবা যেটা চাচ্ছেন সেটা হচ্ছেও। কিরকম? এই যে বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম গেটের সামনে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, সবাই নাকি নায়িকা দেখবে। শুধু তাই নয়, আমি নিজেও তো এখন নায়িকা নিয়ে বিপদের মধ্যে আছি। বলিস কি? হ্যাঁ, সবাই এখন আমাকে রিকোয়েস্ট করছে নায়িকা দেখবে, তাদের অটোগ্রাফ নেবে, তাদের ছবি তুলবে। বোঝ অবস্থা? ভালোই তো। রাখ তোর ভালো। দোস্ত অগ কথা কিন্তু আমি জানি না, আমার কোনো তুই একটু লয়ে যাইস। ললিতা ম্যাডামের দুটো আমি খুব বড় ফ্যান, একটু তুই। শোন, ঠিক মতো দরজা বন্ধ করে রাখবি, আজে বাজে লোকে ঢুকতে দিবি না, ঠিক আছে? অন্ধকার। সালামালাইকুম কবির সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি তো সবসময় ভালোই থাকি। আরে কালকে দেখলাম আপনার বাসায় অনেক মালপত্র ঢুকছে, কি নতুন ভাড়া নিয়ে আসছে নাকি? হ্যাঁ, এই যে শেষ ফ্ল্যাটটা কালকে ভাড়া দিয়ে দিলাম। তা কাকে ভাড়া দিলেন? একজন ভালো বিজনেসম্যানকে ভাড়া দিয়েছি, ব্যাচেলার। ভেসেলারকে ভাড়া দিয়েছেন? কেন, অসুবিধা কি? আমার তো আর কোনো মাইয়া নাই, আর তাছাড়া ব্যাচেলারকে যদি ভাড়া না দেই তাহলে তারা থাকবে কই? আপনি কিন্তু বেশ বেশি বেশি ভাড়া নিয়েছেন। আমি তো আর যারে তারে ভাড়া দিতে পারি না, আমার একটা স্ট্যাটাস আছে না, আমার সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে তো। ভাই কবির সাহেবের বাড়ি কোনটা? বাড়ি নম্বর 26। আর আমি উনি কবি সাহেব, আমার বাড়িওয়ালা, খুব ভালো মানুষ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার বাড়ির নাম্বারটা এত ছোট করে লেখা আছে, জানা থাকলেও চোখে পড়ে না। কবি সাহেবের বাড়ির ঠিকানা জানতে হয় না, এলাকায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে বাড়ি দেখিয়ে দেবে। তাই এবার বলুন, আপনি অফিসে না এসে বাড়িতে চলে এলেন? কাজটা খুব জরুরি, তাই আর দেরি করতে পারলাম না, বাসায় চলে এলাম, একটু ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেতে যেতে শোনা যাবে, আসুন। আমিও আসি। তুই এত তাড়াতাড়ি বাসায় ফিরেছিস? না মানে হঠাৎ করে বন্ধুরা বললো বাসায় আসবে, সেই জন্য চলে আসলাম। ও, কোথায় বন্ধুরা? এই আয় তোরা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? জি ভালো। তোমরা বসো না, বসো। না মা, আমরা আমার রুমে যাচ্ছি, একটু চা পাঠিয়ে দিও। ওকে? আচ্ছা যা। এদিকে শো। ঘুমিয়ে যদি থাকবে তাহলে নাইট ডিউটি করবে কিভাবে?
এতবার গাড়ি হর্ন তারপরে ঘুম ভাঙে না? সরি ভাই, আপনাকে বিরক্ত করবো না। সরি। এভাবে মানুষ বাস করতে পারে? একটা রাতও শান্তিতে ঘুমোতে পারি না। গাড়ির হর্ন, অ্যাম্বুলেন্সের শব্দ, উফ অসহ্য। কি হয়েছে মা? কার উপরে এত রেগে আছো? আর বলে কি হবে, রাত 12টা 1টা 2টা কোনো সময় জ্ঞান নেই। কখনো গাড়ির হর্ন, কখনো চিৎকার চেঁচামেচি, কখনো অ্যাম্বুলেন্সের শব্দ। সারাদিন খাটাখাটনি পরে একটু ঘুমাবো, তারও কোনো উপায় নেই। এদিকে মানুষটার কোনো ভ্রুক্ষেপ নেই। আচ্ছা ঠিক আছে মা, প্লিজ। আচ্ছা যাক ওসব কথা, এখন তুই বলতো তোর কি হয়েছে? আমার ওর কি হবে মা? কি চাপটা বলছে, কি হচ্ছে মা? আগে তো তোকে বাসায় পাওয়া যেত না, হ্যাঁ? সেই সকাল ভোরবেলা বেরোতে আর ফিরতে অনেক রাতে, আর ইদানিং দেখছি তুই বেরোচ্ছিস দেরিতে আর ফিরছিস তাড়াতাড়ি। কি হয়েছে বলতো? না না, আসলে হচ্ছে কি মা, মানে এখন আর ওই বাইরে বাইরে থাকতে ভালো লাগে না, সেই জন্য তাড়াতাড়ি চলে আসি। ঠিক আছে মা, আসি। হ্যাঁ, বাইরে বাইরে থাকতে ভালো লাগে না? হ্যালো, শুনেছি আপনি এখানে থাকেন, কিন্তু কখনো আপনার সঙ্গে পরিচয় হয় না। আমি মাসুদ। ও আচ্ছা আচ্ছা, আসলে দোষটা আমারই। ফিরতে ফিরতে এত রাত হয় না, কারোর সঙ্গে কথা বলা হয় না। না না না, আপনি শুধু শুধু নিজের ঘাড়ে দোষ নিচ্ছেন কেন? আমি তো অনেক রাত করে বাসায় ফিরি। তাই নাকি? ওকে, তো একবার যখন দেখা হয়েছে আরো অনেকবার দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই। আজ তাহলে আসি, আমার আবার শুটিংয়ে দেরি হয়ে যাবে। বাই। আপনি মানে আপনাদের কথা বলার সময় ডিস্টার্ব করলাম না, কিন্তু পাশ কেটে যাওয়ার পরে খুব অস্বস্তিতে ভুগছিলাম। ভাবলাম অভদ্রতা হলো না তো। তো উনি আসতে আসতে দেখলাম উনি চলে গেছে। যাক, আপনাকে তো পেয়ে গেলাম। না না, ঠিক আছে ঠিক আছে। তারপর বলুন, কেমন আছেন? ভালো। বাবার কাছে শুনলাম আপনি ব্যাচেলার, তা বিয়ে করছেন না কেন? না আসলে ওই নানান ব্যস্ততা ঝামেলা সব কিছু মিলিয়ে সময় করে উঠতে পারিনি আর কি। কোনো মানে পছন্দ টছন্দ? আরে না, সেরকম কিছু না। আমি তো তাই ভাবছি, সেটা কেমন করে হয়? তো ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। কথাটা কিন্তু খারাপ বলেননি, ভাবা যায়। না না, আমি খবর দিয়ে দেবো। আমি এখন রাখি। কি ব্যাপার, তোমার জ্বর এখনো কমেনি? কমলে কি আর কুকাই? তোমাকে বলেছিলাম না নিচের তলার ডাক্তার সাহেবের খবর দিতে? আমি খবর দিয়েছিলাম, উনি বাড়িতে নেই। তাইলে আর বাড়িতে ডাক্তার ভাড়া দেওয়ার লাভ হইল কি? সকালে নাই, রাইতে নাই, যখনই খুঁজি তখনই নাই। আমি যাই ডিসপেন্সারিতে গিয়ে ওষুধ পাই কিনা। বাবা, তোমার জ্বর এখন সারেনি? না, ডাক্তার সাহেবকে ডাকতে পারতে। ডাক্তার সাহেব তো নাই। আমি যাই দেখি ডাক্তার পাই কিনা, অন্য ডাক্তার। বাবা তুমি থাকো, আমি ডাক্তার নিয়ে আসছি। ঠিক, যাও না বাবা। এই যে ঘরে বসে থাকতে থাকতে অসুখটা বাঁধিয়েছো। অসুখ হবে না কেন মা? সব সময় তো ঘরে বসে থাকে। মনের তো একটা ব্যাপার আছে, একটু আনন্দ ফুর্তিতে থাকবে।
গান শুনবে, নাটক সিনেমা দেখবে। মানুষের একটু বিনোদনের তো প্রয়োজন আছে। তুমি বলতেছো এইসব কথা? আমি নাটক সিনেমা দেখবো? কেন নয়? শুনেছো রানার মা তোমার ছেলের কথা? তা বাবা, হঠাৎ তোমার গলায় অন্য সুর? আচ্ছা বাবা, আমি কি খারাপ কিছু বলেছি? আমি এসব কথা বলতে পারি না মা? আচ্ছা মা, তুমি তো সবসময় বলতে যে তুমি কারোর সঙ্গে মন খুলে কথা বলতে পারো না। আমি ভেবে দেখলাম কথাটা তুমি ঠিকই বলেছো। ঘরে একজন নতুন মানুষ এলে মানে একটু ভালো হয় না? তুমি মন খুলে কথা বলতে পারবে, ঘরের পরিবেশটা একটু অন্যরকম হবে, তাছাড়া তোমাদেরও দেখাশোনা করতে পারবে। দাঁড়া, তোকে আর যেতে হবে না, আমি ডাক্তারকে ফোন করছি। শুনলে তো রানা কি বলে গেল? শুনছি। আমার জানি আরো কিরম লাগতেছে। আমি একটু বাইরে থেকে হাইটে আসি। ভয় কিছু নেই, সামান্য সর্দি কাশি, এটা ভাইরাস, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, যেভাবে কাশছিলাম যদি আমার গলা বসে যেত তাহলে আমার কি হতো। উফ, আমি তো ভাবতেই পারি না, সেই জন্য আপনাকে একটু কষ্ট দিলাম। না না ঠিক আছে, এখানে কষ্টের কিছু নেই। আপনার যখনই দরকার হবে আপনি আমার কাছে আসবেন। আমি তাহলে গেলাম, ওষুধগুলো কিন্তু নিয়মিত। অবশ্যই, থ্যাংক ইউ। আচ্ছা আপনি কেমন আছেন? তখন তো ভালো ছিলাম না, এখন ভালো হয়ে গেছি। তা আপনি এইখানে কি করেন? চেম্বার নাই? আসলে ওই ললিতা ম্যাডামের একটু ঠান্ডা লেগেছিল, আমাকে খবর দিল, তাই দেখে গেলাম। আমি জ্বরে মরে যাইতাছি আর কিনা, এই জন্যই তো পাই না। তা ললিতা ম্যাডাম এখন কেমন আছে? ভালোই আছে, ওষুধ দিয়েছি, ভালো হয়ে যাবে। ভালো হইলেই ভালো, তা না হলে তো আপনাকে আবার আসতে হবে। ঠিকই বলেছে, আমার কাজই তো এই। আমি একটু ঘরে গেলাম, এক্ষুনি আবার বেরোতে হবে, আসি। হ্যাঁ যান যান যান, আমি একটু বাইরের থেকে ঘুরে আসি। আপনি বের করতেছেন কেন? যান না, আচ্ছা কাম কাজ যান তো, করেন না। আরে এই মিয়া, আপনি কি কোনোদিন বাড়ি ঘর দেখেন নাই? বাড়ি ঘরের দিকে যাই কি দেখতেছেন? ললিতা ম্যাডাম রে দেখানোর লেগাইছি। আচ্ছা ভাই যান, উনি কখন বাইরিব আপনি জানেন? ললিতা ম্যাডাম কখন বাইর হইব এটা তো জানি না, তবে আমি এখন বাইর হইতেছি, আমারে বাইর হইতে দে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চাচা, কবি সাহেবের বাড়ি কোনটা বলতে পারেন? ওনারই কি দরকার? উনি আবার কি করছে? না না, উনি কিছু করে নাই। তয় ওনার বাসায় মাসুদ সাহেব থাকে, ব্যবসায়ী, ওনার কাছে একটু দরকার আছে। উনি বাড়িতে নাই, অফিসে যান। আগে তো দেখতাম গাড়ি লইয়া হর্ন বাজাইয়া বিরিফ কেস লইয়া টাই স্যুট পিন্দা ওনার খোঁজ করত। এখন দেখি এরাও খোঁজে। মাসুদ সাহেব তো কি বলল? আচ্ছা, সত্যি সত্যি যদি মাসুদ সাহেব ললিতা ম্যাডামকে প্রপোজ করে, ললিতা ম্যাডাম কি রাজি হবে? আমি তো ভয় পেয়ে গেছিলাম, আসলে আমার শরীরটা না ভালো নেই। কেন, কি হয়েছে? মানে ওষুধ টষুধ খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খেয়েছি। শুরু যাচ্ছেন? আর কোথায় যাবো, দেখেন না এত মেকআপ।
এখন কি বাড়ির ভিতরে শুটিংও শুরু হয়েছে নাকি? বাড়ির ভিতরে ঢুকাই তো মুশকিল। এদিকে আমার পোলা নায়িকার লগে ও কি ফিল্মও বানাইবো নাকি? এই আস্তে খাইতে তো আরে আমার যাইতে দাও, সরো যাও তো। আরে কি পাগল, সরো আমার যাইতে দাও। আরে মুরব্বি আপনারা নায়িকা দেখানো শখ হইছে, আরে পিছে খারন। পিছে খারাপো মানে? তুমি জানো আমি কে? আর আপনি কে? এইটা যে আমার লাভ কি? পিছে খারতে কইছি, পিছে খারন তো। এই মুখ সামলায়া কথা বলো। আমি হইলাম কবির সাহেব এই বাড়ির। আরে রাখেন, আপনি কবি সাহেব না কোন সাহেব, এটা যে আমার লাভ কি? পিছে খারতে কইছি, পিছে খারন নালে কোনি খাইবেন? বেশি রে কোনি খামু? দারুয়ার কই থাকো? এই কে ভিতর ঢুকো? চাচা ভালো আছেন? এখনো আছি, কিন্তু কয়দিন থাকুম জানি না। স্যার আমারে বিদায় দেন স্যার। কেন বাবা, কি হয়েছে? সারাটা দিন মানুষ ঠেকাইতে ঠেকাইতে আমার জান বাইরে হয়ে গেছে। রাইতে যে একটু শান্তি মতন ঘুমামু সেটাও পারি না স্যার। একজন এক এক টাইম আসে, কোনো টাইম টেবিল নাই। হয় আমারে বিদায় দেন, নাহলে কিছুদিন ছুটি দেন, একটু হালকা হয়ে আসি। বল, আরে বেশি করে বল, তাতে যদি তার হুঁশ হয়। দেখ কেমন মজা লইতাছে, গরম তেলে পানি ছিটাইতাছে। তা বাবা তোরে আর কি কব, আমার নিজেরও তো এই একই অবস্থা। সকালবেলা বাড়ি থেকে বের হতে গেলে মনে হয় একটা চিড়িয়া বাইর হইতাছে। রাতের বেলা ঘুমাইতে পারি না, অ্যাম্বুলেন্সে সিক করে মনে হয় আমার হার্ট অ্যাটাক করছে, আমার হাসপাতালে নিতে আইছে। আমি কি বাচ্চা আছি না মইরা গেছি, আমি নিজেই বুঝতে পারি না। যাক, বুঝতে পেরেছো তাহলে? রানার মা, তুমি আর এইভাবে হাইছো না, আমার এখন সান্ত্বনার বাড়ি দরকার। আচ্ছা রানা কোথায়? সে তো কখনই এসে ঘুমিয়ে পড়েছে। ভালো করেছে, খুব ভালো করেছে, কিছুক্ষণ হলেও তো ঘুমাতে পারবে। এখন থেকে আমরাও তাই করব। কে দেখো, ওর সময় আবার কে আসলো? কেডা? মাসুদ সাহেব আসছে। এই ওর সময় এরা ছাড়া আর কে আসবে? আসেন আসেন আসেন, বসেন 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 বসেন। ওয়ালাইকুম সালাম। আসসালামু ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের একটু বিরক্ত করতে এসেছি। করেন, বিরক্তি তো করবেন, আর তো কিছু না। আমি কিছুদিনের জন্য ঢাকার বাইরে যাব, তো এই কথাটা আপনাদের বলতে এসেছি। যান, দোয়া করি ভালোভাবে ফিরে আসেন। চাচা, আমার ফ্ল্যাটটার দিকে যদি একটু খেয়াল রাখতেন আপনারা। রাখবই তো, আমি ছাড়া আর কে খেয়াল রাখবে? কাল থেকে তো সেও চলে যাচ্ছে, এখন থেকে আপনার ফ্ল্যাটের খেয়াল রাখবো। রাইত বেড়াতে ডাক্তার সাহেবের গেট খুলে দেব, ললিতা ম্যাডামের লোক ঠাকাবো। আমার তো আর কোনো কাজ নাই, ব্যবসা বাণিজ্য তো ছেলে আর শালাই থাকে। এখন থেকে ফুল টাইম আমি এগুলাই করবো। আসেন, নিশ্চিন্তে ঘুরে আসেন, যান। এরপরও কি তুমি যেতে চাও? না না, আমি আপনাকে বিপদটা বুঝতে পারছি। আপনাকে বিপদে ফলে আমি আর যাব না। রানার মা, রানার মা, একটু
ছুটবা। আরে এত রাতে কাঁদা কি হলো? আরে হ্যাঁ এইভাবে যদি পোপা ক্যাকু চলতে থাকে চাইলে তো একদিন এই অ্যাম্বুলেন্সে করেই আমার হাসপাতালে যাইতে হইব। আচ্ছা রানার মা, মানুষ কত অসুস্থ হইতে পারে, নইলে এত অ্যাম্বুলেন্স আসে না? অনেক হয়েছে, এবার ঘুমাও তো। নিজে ভালো দেয়, নিজে আবার পেঁচা পেঁচা করে রাত্রেবেলা। উফ, ঘুমের ডিস্টার্ব। ঘুমাও। রানার মা, রানার মা, একটু উঠো, যাইয়া দেখো ললিতা ম্যাডামের আবার কি দরকার। আরে কি যাতা বলছো? ললিতা আসবে কেন? আরে বাকি দুইজন তো নাই, হ্যাঁ ছাড়া এত রাইতে আর কে আইব? যাইয়া দেখো কি দরকার। আরে আমি এত রাতে দরজা খুলবো? যাও তুমি যাও। সচ্ছ পাগলামি। দরজাটা খুলুন। এত রাইতে কি? আমরা পুলিশের লোক। হ্যাঁ? মা, রানার মা, আজকে কি তুমি বুয়াকে মেরেছো? একটু রক্ত টক্ত বের হয়েছে। কি যাতা বলছো? আমি বুয়াকে মারতে যাবো কেন? রাত তারিখা। তাহলে পুলিশ আসলো কেন? আমি তো মনে করেছি গৃহ পরিচারিকাকে নির্যাতনের কেসে পড়েছি। আহো আহো আমার লোকে, আহো আসো। আমি তোর বাবা, রানা বাবা, একটু তাড়াতাড়ি বাইরে হয়ে আয়, তাড়াতাড়ি আয়। কি খবর বাবা? মা, তোমরা এখানে কি হয়েছে বাবা? বাবা, তুমি এমন কোনো কাজ করেছো যাতে পুলিশ কেস হতে পারে? কি যাতা বলছো বাবা? তুমি ললিতা ম্যাডামকে কোনো হুমকি টুমকি দাও নাই তো? বাবা, আমি ললিতা ম্যাডামকে কেন হুমকি দিতে যাবো? না, কি বলে এগুলো? না মানে সেদিন ললিতা ম্যাডামের লগে তোমার একটু আলাপ করতে দেখছি তো, তাই মনে সন্দেহ জেগেছে। নাইলে পুলিশ আসলো কেন? কোথায়? ওই যে কলিং বেল বাজাইতাছে, শোনো না। আমার সৈন্য গোষ্ঠীর মধ্যে তো কোনো দুর্নীতিবাজ নাই, লিস্টেও নাম নাই। আচ্ছা রানার মা, তোমার গোষ্ঠীর মধ্যে কোনো দুর্নীতিবাজ আছে যার জন্য আমাদের জেল হতে পারে? আচ্ছা বাবা, এত অফিস না তো, আমি দেখছি, ঠিক আছে? আচ্ছা তো বাবা। আপনারা এত রাতে? আসুন, ভেতরে আসুন। আমরা আসলে এসেছি ওই কবির সাহেবের কাছে। আমি তো কিছু করি নাই। বাবা থাম তো। আচ্ছা, কবির সাহেবের কাছে কি কাজ? উনি কবির সাহেব, আমি তার ছেলে রানা। ও, আমরা আসলে কবির সাহেবের ভাড়াটিয়া মাসুদ সাহেবের কাছে এসেছিলাম, তো ওনাকে তো পাওয়া গেল না। ভাবলাম যে কবির সাহেবের কাছ থেকে কিছু তথ্য নিয়ে যাই। আচ্ছা প্লিজ। কেন? বাবা বসো। মাসুদ সাহেব কি করেছে? আপনি কি করেন? হ্যাঁ, ব্যবসা করি। মাসুদ সাহেবের সাথে? না। আচ্ছা, মাসুদ সাহেবকে আপনি কতদিন থেকে চেনেন? যেদিন থেকে বাড়ি ভাড়া দিয়েছি সেদিন থেকে চিনি। তা আপনি কি সব জেনে শুনেই মাসুদ সাহেবকে বাড়ি ভাড়া দিয়েছেন? হ্যাঁ, জেনে শুনেই তো দিয়েছি। একটা ব্যবসায়ী মানুষ, দেখতে ভদ্রলোক, আর কি জানবো। দেখুন, মানুষের চেহারাটাই আসল না, বাইরে থেকে দেখে অনেক কিছুই বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, কিন্তু মাসুদ সাহেব কি করেছে? মানুষকে বিদেশে পাঠানোর নাম করে সে আর তার পার্টনার টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে। এটা কি কোন এত বড় বাটপারি? যাকে আমরা যাচ্ছি, মাসুদ সাহেব এলে আমাদেরকে থানায় ফোন করে জানাবেন। জানাবো মানে কি? এইবার আসলে ওরে আমি দইন্দা রেখা দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠি। সরি, আপনাদেরকে এত রাতে বিরক্ত করলাম। না না, আপনাদের কাজ আপনারা করেছেন। চল চল। এই জন্যই বলেছিলাম চাকরিজীবী দেখে ভাড়া দাও, তাহলে আর এত সমস্যা হতো না। কি এবার বুঝেছো তো, নাকি আবার বুঝাবো? হ্যাঁ বুঝেছি, আর বুঝাতে হবে না, তোমার কথাই ঠিক। এসব
হ্যালো, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। বাবা কোথায় যাচ্ছ? আমার একটা জরুরি দরকার আছে। চা খেয়ে যা বাবা। সময় নেই। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যালো, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা যান, আমি এক্ষুনি ফোর্স নিয়ে আসছি। ওকে বাই। হ্যাঁ, উনি আসামি নন। কি বলছেন আপনারা? আপনারা তো ফোন করে আমাকে বললেন যে এ বাড়িতে আসামি আছে। হ্যাঁ আছে, বহু কষ্ট করে আমি তাকে খুঁজে পেয়েছি, তবে এত তাড়াতাড়ি যে পেয়ে যাবো সেটা ভাবিনি। কিন্তু আপনাকে ফোনে অনেকবার চেষ্টা করেছি কিন্তু আপনার লাইন পাইনি, তাই বাধ্য হয়ে ওনাদের সাহায্য নিতে হয়েছে আমার। হ্যাঁ আসুন, ভিতরে আসুন, ভিতরে আছে আসুন। আমি তালা বন্ধ করে রেখেছি। এই সেই লোক, আমার বিজনেস পার্টনার, বিদেশে লোক পাঠানোর নাম করে আমার প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ করে সে পালিয়ে যায়। কি মিস্টার, এই আমি যা বলেছি সত্যি কিনা বলুন, বলুন। সত্যি সত্যি। স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আপনারা আমাকেই খুঁজবেন। আই এম সরি, শুধু শুধু আপনাকে ভুল বুঝেছিলাম, কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। না না, কষ্ট দেওয়ার কি আছে, আপনারা আপনার দায়িত্ব পালন করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে, এই এই চলো। আপনারা দুজন আমার জন্য অনেক কষ্ট করলেন, থ্যাংক ইউ সো না না মাচ। না না না, এখানে কষ্টের কি আছে? আমি যখন সকালবেলা দারোয়ানের কাছে শুনলাম যে আপনাকে পুলিশ খুঁজতে এসেছিল, তখন তো আমি রীতিমতো ভাবতে গিয়েছিলাম। তবে আপনাকে আমি যতটুকু জেনেছি তাতে আপনাকে আসামি হিসেবে মেনে নিতে আমার কিন্তু খুবই কষ্ট হয়েছে। ভাগ্যিস রানা সাহেব সময় মতো ফোন করেছিলেন, তা না হলে তো আমি কোনো কিছুই জানতাম না। যাক, বড় একটা ঝামেলা মিটে গেল। তা তো বটেই। তবে ঝামেলা কিন্তু আরো একটা আছে। আবার ঝামেলা? সেটা আবার কি? কোনো অসুবিধা নাই, আমরা তো আছি। কি বলেন? অবশ্যই, এ ব্যাপারে কোনো দ্বিমত আছে নাকি? ঝামেলা হলে ঝামেলা মেটাতে হবে না? হ্যাঁ, রানা সাহেব চিন্তা করছেন কেন আপনি? রানা সাহেব না, রানা করে বললে খুশি হব। আর শোনো রানা, তাহলে আমি যাই, ক্লিনিকে আমার একটা কল আছে, সেটা অ্যাটেন্ড করি, আমি সময় মতো চলে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি। ওকে, বাই বাই। রানা মা শোনো, রানা মা যাও দেখে আসো আমার পোলায় কি করছে। কি করেছে? আসামি ধরছে। কি যাতে বলছো? আরে যাতা না, পুলিশ যারে খুঁজা পায় না, আমার পোলায় তারে কি সুন্দর বগল দাবা করে নিয়ে আসতেছে। শোনো রানার মা, এইবার থেকে তোমার পরামর্শ ছাড়া আমি কাউরে বাড়ি ভাড়া দেবো না। ভাড়া দিয়া নাম কামাবার ইচ্ছা আমার নাই। একজনের জন্য রাইতে ঘুমাইতে পারি না, আরেকজনের জন্য ঘরে ঢুকতে পারি না, আরেকজনটা পুলিশে কোচে। আমি যে কি সমস্যার মধ্যে আছি। থানার নম্বরটা দাও, আমি থানায় একটা ফোন করি। খোকা, খোকা বাবা,
বাবা এই তুমি এই আসামিরে থানায় না নিয়া বাসায় নিয়ে আসলা কেন? বাবা না জেনে কোনো কথা বলো না তো, উনি আসামি নন, আর সেই জন্য ওনাকে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ উনি আসামি না? শোনো রানার মা, শোনো তোমার পোলাই কি বলে, যার জন্য মাঝ রাইতে পুলিশ আইসা আমার ইন্টারভিউ নিল সে বলে আসামি না। থামুন। হ্যাঁ খোকা কি হয়েছে খুলে বলতো। মা আসলে জেনে বলছি। চাচা আমি বলছি শুনুন, আমি ম্যান পাওয়ার বিজনেস করি, এটা জানেন তো চাচা। আমার এক বিজনেস পার্টনার বিদেশে লোক পাঠানোর নাম করে আমার এজেন্সির সমস্ত কাগজপত্র জাল করে লোকজনের টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিল। যেহেতু এজেন্সিটা আমার নামে, পুলিশ আমাকেই খুঁজবে। এই বাবা পুলিশ ওনাকে খুঁজলেও উনি আসল আসামিকে খুঁজে পেয়েছেন, আর মাসুদ সাহেবের ফোন পেয়ে ওনাকে সাহায্য করার জন্য আমরা তাড়াহুড়ো করে ওখানে চলে গিয়েছি। দেখো রানার মা, মানুষে কিভাবে বিপদে ফেলায়। হ্যাঁ দেখেছি, এবং তোমাকেও বলছি বাড়ি ভাড়া দেওয়ার সময় শুধু নিজের সুবিধাটা দেখলেই হবে না, অন্যের সুবিধা অসুবিধাটাও দেখতে হবে। এক একজন মানুষের কাজের ধরন একই রকম, সেটা বুঝেই তোমাকে বাড়ি ভাড়া দেওয়া উচিত ছিল। কি বুঝেছো না আবারও বুঝাবো? আসতে পারি? আরে আপনি আসেন আসেন, নিশ্চয়ই ওনারে দেখতে আইছেন, কিন্তু উনি তো আসামি না, খুব ভালো মানুষ। তা আপনার সঙ্গের দুইজনরে তো দেখছি না, আজকে শুটিং নাই? আজ থেকে ললিতা ম্যাডাম আর শুটিং করবেন না। আরে ডাক্তার সাহেব, আপনারা তো খুঁজেই পাওয়া যায় না, অহন্তেই না ডাকতেই আসছে হাজির। কাজ আছে। কি কাজ? ওই যে বললাম ললিতা ম্যাডাম আর শুটিং করবেন না, কারণ আপনার ছেলে আর এই চিত্রনায়িকা দুজনকে মন দিয়েছে। বিষয়টা অবশ্য আমি সেদিনই টের পেয়েছিলাম, যেদিন রানা আমাকে জিজ্ঞেস করেছিল আমি ললিতাকে নিয়ে কিছু ভাবছি কিনা। এনিওয়ে, ওদের বিষয়টা আপনাদের জানানোর দায়িত্বটা ওরা আমাদের দুজনকে দিয়েছে, এই জন্য আমরা একসঙ্গে এসেছি। আরে এ তো দেখি আরেক সিনেমা। আরে রানার মা, কই গেলা? শিগগির দিকে আসো। কি হলো? তোমার ছেলের তো মেয়ে পছন্দ হয়েছে। বলো কি? তা বাবা মেয়েটা কি? এই যে ললিতা। তাতে আমার কোনো আপত্তি নেই, আমার ছেলে যে মেয়ে পছন্দ করতে পেরেছে তাতেই আমি খুশি। তা মা, তোমার সিনেমা শুটিং? যারা নাটক সিনেমা করে তারা কি বিয়ে করে না? হ্যাঁ, দিলীপ কুমার তো করেছে। জি জি জি। তবে মা আমি বিয়ে করে অভিনয়টা ছেড়ে দেবো, তখন শুধু সংসার নিয়ে ব্যস্ত থাকবে। তাছাড়া বাবা ও এতদিন অভিনয়টা করেছে শখের বসে, পেশা হিসেবে নেয়নি। সুমি আমাকে সব বলেছে। সুমিটা আবার কে? হ্যাঁ বলতেছিল তো ললিতার কথা। ললিতাই হচ্ছে সুমি, ললিতা ওর ফিল্মের ছদ্মনাম। ও আজকাল তো আবার অনেকে ফিল্মে আইসা নাম পাল্টা ফেলায়। বলো কি বলতেছিল, বলো। তবে বাবা ওকে আমি যতটুকু দেখেছি এবং ওর সম্পর্কে যতটুকু জেনেছি আমার ভালো লেগেছে, আর সেই জন্যই কোনো ভনিতা না করে ওকে আমি সরাসরি প্রপোজ করি। সুমি দুদিন সময় নিয়ে আমাকে সম্মতি দেয়। তা মা, তোমার বাবা মা? জি, ওনারা দেশের বাইরে গেছেন। আসলে আমার বাবা মা অনেকদিন থেকে আমার জন্য একজন ভালো ছেলে খুঁজছিলেন। রানা যেদিন আমাকে প্রপোজ করে তারপর আমি বাবা মার সঙ্গে কথা বলি, ওদেরকে সব কিছু জানাই, তারা রাজি হয়ে গেলেন। আর তাছাড়া রানাকে আমি যতটুকু দেখেছি তাতে রানাকে আমার একজন ভালো মানুষ বলেই মনে হয়েছে। এটা ঠিক বলেছেন, ফিল্মে বিভিন্ন নায়কের সঙ্গে অভিনয় করলেও বাস্তব জীবনে নায়ক চিনতে কিন্তু আপনি ভুল করেননি। সবাই যখন রাজি তখন ডাকি কাজী। বাবা এখন থেকে তোমাকে আর ভাড়াটেদের পরিচয় পরিচিত হতে হবে না, এখন তোমাকে দেখলে সবাই বলবে চিত্রনায়িকা ললিতা সুমি। না বাবা, আমি আর কারো পরিচয় পরিচিত হইতে চাই না। আমি এখন বুঝতে পারছি নিজের পরিচয় হইল বড় পরিচয়। নিজের মাঝে থাকলে রে মন সুখ ধরা দেয় আপনি এসে। খ্যাতি যশের লোভে পুড়ে ঘোরার আগে গাড়ি জুড়ে ক্ষতির জালে যাসনে ভেসে।